রমজান স্পেশাল উপলক্ষে আজ আমি করে দেখাচ্ছি ছানার চারটি মিষ্টি রেসিপি একসাথে। আর কষ্ট করে মিষ্টি রেসিপি খুঁজতে হবে না, আপনাদের সুবিধার্থে আমি লোভনীয় স্বাদের 4টি মিষ্টি রেসিপি একসাথে করে দেখাচ্ছি। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি রসগোল্লা রেসিপি। এই রসগোল্লা বানাতে না লাগবে বেকিং সোডা, না লাগবে ময়দা, না লাগবে বেকিং পাউডার। আর যে কেউ বানাতে পারবেন। আমার আজকের রসগোল্লা হলো স্পঞ্জি রসগোল্লা। স্পঞ্জি রসগোল্লার জন্য আমি ছানা কেটে নেব। আমি এখানে ভিনেগার নিয়ে নিচ্ছি। আমি 5 টেবিল চামচ ভিনেগার নিয়েছি। আর 5 টেবিল চামচ ভিনেগারের জন্য 5 টেবিল চামচ জল নিতে হবে। যতটুকু ভিনেগার নেবেন ঠিক ততটুকুই কিন্তু জল নিতে হবে। এবার রসগোল্লা বানানোর জন্য আমি ছানা কেটে নেব। এর জন্য নিয়েছি আমি 1.5 কেজি দুধ। আমি আমুল গোল্ড ফুল ক্রিম দুধ নিয়েছি। আর মিষ্টি বানানোর জন্য কিন্তু সবসময় ফুল ক্রিম দুধটাই নিতে হবে। ফুল ক্রিম দুধ না নিলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না। ছানা থেকে জল ঝরানোর জন্য আমি আগে থেকেই স্ট্রেনারের ওপর একটা কাপড় দিয়ে রেডি করে রেখেছি। এবার দুধটা আমি নেড়ে নেড়ে জাল দিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু হাই হিটে আছে। দেখবেন দুধটা যেন তলা থেকে না লেগে যায়। দুধটা যদি তলাতে ধরে যায় তাহলে কিন্তু ছানা একদমই ভালো হবে না। আর দুধটা কিন্তু জাল দিয়ে ঘন করা যাবে না। দুধ একবার ফুটে উঠলেই ওভেনটা বন্ধ করে দিতে হবে। আপনার ছানা যদি পারফেক্ট না হয় মিষ্টি কখনোই ভালো হবে না, আপনি যেভাবেই বানান না কেন। ছানা ভালো না হওয়ার কারণেই কিন্তু মিষ্টি শক্ত হয়। যখন দেখবেন দুধটা ফুটে উপরে উঠে আসছে তখনই গ্যাস ওভেনটা বন্ধ করে দিতে হবে। এই তো আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এবার নেড়েচেড়ে দুধের গরম ভাবটা কাটিয়ে নেব। রসগোল্লার ছানা কিন্তু কখনোই গ্যাস ওভেন জেলে ছানা কাটবেন না, তাহলে ছানাটা কিন্তু একদমই ভালো হবে না। আমি মাঝে মাঝে দুধটা নেড়ে দিচ্ছি, কারণ দুধের ওপর কোনো সর পড়তে দেওয়া যাবে না। আমি ঘড়ি ধরে প্রায় 4 থেকে 5 মিনিট পরে এই ছানাটা কিন্তু ভিনেগার দিয়ে কেটে নিচ্ছি। ছানাটা একবারে ভিনেগার ঢেলে কিন্তু আমি কাটবো না, অল্প অল্প ভিনেগার নিয়ে ছানাটা আস্তে আস্তে কেটে নেব। 1 হাতা ভিনেগার নিয়ে এইভাবে দুধের মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আপনাদের দুধ অথবা পাত্রের কারণে সময়টা কম বেশি লাগতে পারে। মোট কথা আপনার দুধের তাপমাত্রা 100% থেকে 85% হলে ছানা কেটে নিতে হবে। ভিনেগারটা দুধের মধ্যে দেওয়ার পর ঘড়ি ধরে 30 সেকেন্ড পর নেড়ে নেড়ে ছানাটা কেটে নিতে হবে। একটু ধীরে ধীরে কাটতে হবে, তাড়াহুড়ো করে কাটলে কিন্তু হবে না। মিষ্টির দোকানে যেভাবে ছানা কাটে আমি সেইভাবেই কিন্তু ছানা কেটে দেখাচ্ছি। সেমভাবেই আমি অল্প ভিনেগার দিয়ে ছানাটা আস্তে আস্তে কেটে নিচ্ছি। আর এই ছানাটা কিন্তু একটু নরম করে কাটতে হবে, কড়া করে কাটলে কিন্তু শক্ত হয়ে যাবে। ছানাটার দিকে একটু লক্ষ্য করবেন। আমার কিন্তু আর ভিনেগার লাগবে না, ছানাটা আমি নরম করে কেটে নিয়েছি। আমার 1.5 টেবিল চামচ ভিনেগার বেঁচে গেছে। আমার ছানাটা কাটা হয়ে গেছে। ছানাটা একটু লক্ষ্য করে দেখবেন, যখন ছানাটা দেখতে এরকম হবে তখন বুঝবেন ছানাটা নরম করে কাটা হয়ে গেছে। এবার আর দেরি করব না, তাড়াতাড়ি ছানা থেকে জল ঝরিয়ে নেব। আপনি ছানাটা যদি গরম জলের মধ্যেই রেখে দেন তাহলে ছানাটা অনেক কড়া হয়ে যাবে, আর এর ফলে মিষ্টিগুলো যত ভালো করেই বানান না কেন মিষ্টিগুলো পরে শক্ত হয়ে যাবে। আমি এবার ছানাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ছানার মধ্যে থেকে গরম ভাব না যায়। ছানার ভেতর থেকে গরম ভাব চলে গেছে। এবার আমি ছানাটা ঝুলিয়ে রাখবো ছানার মধ্যে থেকে জলগুলো বের করার জন্য। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। আপু, আপনার জন্যই আজকে আমি এই ভিডিওটা শেয়ার করেছি। আরও অনেক মিষ্টি রিকোয়েস্ট ভিডিও আছে, সেগুলোও আমি এক এক করে দিয়ে দেব। আর এটাই হলো স্পঞ্জি রসগোল্লার ছানা। ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখবো যতক্ষণ জল পড়া বন্ধ না হয়। আর পাশেই কিন্তু আমি জল ফুটতে দিয়েছি, কারণ গরম জল আমার লাগবে। এবার মিষ্টি বানানোর জন্য আমি শিরা তৈরি করে নেব। আর মিষ্টি বানানো আমি কারিগরের কাছ থেকেই শিখে নিয়েছি। শিরাটা বানানোর জন্য আমি 5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 কাপ প্লাস হাফ কাপ জল। মিষ্টির দোকানে এই শিরাটা আরও একটু ঘন করে তৈরি করা হয়। আমি মিষ্টির দোকানের থেকে একটু পাতলা করেই শিরাটা তৈরি করেছি, কারণ আমরা যারা বাড়িতে তৈরি করি বা যারা নতুন তৈরি করবেন ঘন শিরাতে তৈরি করতে সমস্যা হবে, এর জন্য আমি মিডিয়াম শিরাতে তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা শিরা নয়। চিনি গলে ফুটে উঠলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। এটা কোনো একতার বা দুতারের শিরা হবে না। আমি শিরাটা আর ফোটাবো না, এখন গ্যাস ওভেনটা বন্ধ করে রেখে দেব। আমি মিষ্টির দোকানের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার একটা থালার পেছনে আমি তেল মেখে নিচ্ছি, আর রসগোল্লার বলগুলো আমি এই থালার উপরেই রাখবো। তেল দেওয়ার কারণ হলো শিরাতে যখন মিষ্টিগুলো দেবেন খুব সুন্দরভাবে শিরার মধ্যে পড়ে যাবে।
4 থেকে 5 ঘন্টা পরে আমি এই ছানাটা দিয়ে মিষ্টি করছি। ছানাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর ছানাটা যখন রেখে দেবেন তখন হালকা একটা সুতি কাপড় অথবা হালকা মোটা একটা সুতি কাপড় দিয়ে ছানাটা পেঁচিয়ে রাখবেন, তাহলে ছানার মধ্যে অতিরিক্ত জলটা চুষে নেবে। এবার ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নেব। হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে ছানাটা মেখে নিতে হবে। আর এভাবেই কিন্তু মিষ্টির দোকানে ছানাটা মেখে নেওয়া হয়। এই তো দেখুন ছানাটা কিন্তু একদম ক্রিমের মতো হয়ে গেছে। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার ছানা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, রসগোল্লার শেপ দিয়ে নেব। আর রসগোল্লার শেপ দিতে আপনারা তো সবাই জানেন। এভাবে ছোট ছোট টুকরো করে নিলে মিষ্টিগুলো সমান হবে, ছোট বড় হবে না। এই রসগোল্লাগুলো খেতে খুব টেস্টি। আর এটা হলো বাংলাদেশি রসগোল্লা। আর এই রসগোল্লাগুলো গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর রসগোল্লার বলগুলো খুব মসৃণ করে করবেন যাতে কোনো ফাটল না থাকে। আমি সবগুলো রসগোল্লার বল তৈরি করে নিয়েছি। এবার গ্যাস ওভেনটা জ্বেলে দেব। এবার মিষ্টির বলগুলো আমি ছেড়ে দিচ্ছি। যদি আপনাদের মিষ্টি গোল না হয় তাহলে এখানে একটা টিপস দিচ্ছি। মিষ্টিগুলো শিরাতে ছাড়ার আগে আবার একটু হাত দিয়ে গোল বল করে শিরাতে ছেড়ে দেবেন, তাহলে দেখবেন মিষ্টিগুলো একদম গোল গোল হচ্ছে। চেষ্টা করবেন এরকম একটা সসপ্যানে মিষ্টিগুলো তৈরি করার, তাহলে মিষ্টিগুলো গোল গোল হবে। এবার আমি 1.5 থেকে 2 চামচ ময়দা ছিটিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানে এভাবে ময়দা দেওয়া হয়। ময়দা দিলে কি হবে, ফেনাতে মিষ্টিগুলো ডুবে যাবে আর মিষ্টি 2 পাশ থেকে কুক হবে, এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এই মিষ্টিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে তৈরি করতে হবে। আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই মিষ্টিটা ঘড়ি ধরে 14 থেকে 15 মিনিট কুক করতে হবে, এর থেকে বেশি কিন্তু কুক করা যাবে না। আপনারা যদি পারফেক্ট মিষ্টি বানাতে চান ভিডিও কখনোই কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে ভিডিও দেখলে আপনারা কখনোই মিষ্টি বানানো শিখতে পারবেন না। এই মিষ্টিটা তৈরি করার সময় আমি কোনো জল খাওয়াবো না, জলটা আমি পরে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার মিষ্টি বানানো কিন্তু হয়ে গেছে। আমার মিষ্টি বানাতে 14 মিনিট সময় লেগেছে। আমার ক্ষেত্রে মিষ্টিগুলো তৈরি করতে সময় লেগেছে 14 মিনিট। আপনাদের ক্ষেত্রে 15 মিনিটও লাগতে পারে, কিন্তু এর থেকে বেশি সময় লাগবে না। এই মিষ্টিটা খেতে কিন্তু খুব একটা মিষ্টি হয় না, খুবই কম মিষ্টি। এবার আমি মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল। এবার ফুটন্ত গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে এই মিষ্টির শিরাটা কিন্তু অনেক পাতলা করতে হবে। আমি একটা মাপ বলে দিচ্ছি, এই মাপে শিরাটা আপনারা পাতলা করবেন। 2 কাপ গরম জলের মধ্যে 1 কাপ শিরা দিলে শিরাটা যতটা পাতলা হবে এই শিরাটাও ততটাই পাতলা করতে হবে। এবার দেখাচ্ছি আমার মিষ্টিটা কতটা সফট হয়েছে। আর শিরার মধ্যে মিষ্টিটা ছাড়লে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে মিষ্টিটা কিন্তু রস খেয়ে গোল হয়ে যাচ্ছে। আর এই মিষ্টিগুলো কিন্তু গরম গরম খেতে হয়। আর এই মিষ্টিটা তৈরি হওয়ার সাথে সাথেই আপনি খেতে পারবেন। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। আর মিষ্টির ভেতরটা দেখুন, যেমন স্পঞ্জি তেমন নরম তুলতুলে জালিদার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মিষ্টিটা বানানোর জন্য আমি এরকম একটা চৌকো শেপের বক্স নিয়েছি। আর ছানা কাটা কাপড়টা আমি ভিজিয়ে বক্সের মধ্যে এভাবে সেট করে দিচ্ছি। মিষ্টির দোকানে এই মিষ্টিগুলো একটু অন্যভাবে বানানো হয়, আমি সেটা পরে বলছি কিভাবে বানানো হয়। এখানে আমি 250 গ্রাম ছানা নিয়েছি। আর এটা কেনা ছানা। কেনা ছানা দিয়ে এই মিষ্টিগুলো কিভাবে বানাবেন আমি সেটাই করে দেখাচ্ছি। এই ছানাটা আমি এখন ক্রিমের মতো মেখে নেব। প্রথমে এভাবে আমি চটকে নিচ্ছি। আর এই ছানার মধ্যে কিন্তু আমি কোনো কিছু মেশাইনি। আমার চ্যানেলে ছানামুখির আরও একটা রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ইন্ডিয়াতে এই মিষ্টিকে ছানার মুরকি বলা হয়। আমার চ্যানেলে ছানার মুরকির রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছানাটা হাতের তালু দিয়ে একদম ক্রিমের মতো করে মেখে নিতে হবে। আর মিষ্টির দোকানে যেভাবে বানানো হয় সেটা আমি বলে দিচ্ছি। ছানা কেটে গরম গরম ছানার কাপড়ের মধ্যে একটু টাইট করে বেঁধে ঝুলিয়ে রাখতে হয় 3 থেকে 4 ঘন্টা। ছানার মধ্যে কোনো কিছুই কিন্তু মেশানো হয় না। আর এভাবে কাপড় দিয়ে বেঁধে রাখার ফলে একটা পনিরের মতো দেখতে হয়ে যায়, কিন্তু পনির নয়। তারপরে কারিগররা ওই ছানাটাকে চৌকো শেপ করে কেটে নেন।
তারপরে চৌকো করে কেটে রাখা ছানাগুলো ঘন শিরার মধ্যে জাল দেওয়া হয় 10 থেকে 12 মিনিট। তারপর খুন্তি দিয়ে অনবরত নাড়তে নাড়তে মিষ্টিগুলোর ওপর চিনির শিরার একটা হালকা প্রলেপ পড়ে। উপরটা চিনির দানায় একটু শক্ত থাকে আর ভেতরটা কিন্তু নরম। আর এভাবেই কারিগররা ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী মিষ্টি তৈরি করেন। যেহেতু আমি ছানাটা কিনে বানাচ্ছি তাই আমাকে অন্যভাবে বানাতে হবে। ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নিয়েছি। এবার ছানাটা চৌকো শেপের বক্সের মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে দেব। সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি। এবার কাপড়টাও আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখে বুঝে নিতে হবে, সব কিছু বলে বোঝানো যায় না। এবার এই ছানার বক্সটা আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন ছানাটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে, একদম পনিরের মতো হয়ে গেছে। চৌকো শেপটা যাতে একটু সুন্দর হয় সেটা দেখার জন্য আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত ছানামুখী মিষ্টিটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন। আর বানানো কিন্তু খুবই সহজ। খুব বড় করে কিন্তু কাটবেন না। যখন ছানামুখী মিষ্টিগুলো শিরাতে ভাজা হবে তখন কিন্তু ছানামুখী মিষ্টিগুলো ডাবল হয়ে ফুলে যাবে। এবার আমি ছানামুখীর মিষ্টিগুলো শেপ দিয়ে নেব, চৌকো শেপ করে কেটে নেব। আপনারা যদি কোনো মিষ্টি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব মিষ্টি রেসিপিটি দেওয়ার। হয়তো মিষ্টি রেসিপিটা দিতে একটু দেরি হয়ে যায়, তবে মিষ্টির দোকানে যেভাবে মিষ্টিগুলো বানানো হয় আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করি, এর জন্যই রেসিপিগুলো দিতে একটু দেরি হয়ে যায়। এবার কেটে রাখা ছানা থেকে আমি আবার ছানামুখী মিষ্টিগুলো বানিয়ে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, হয়তো বলে বোঝানোর আর কিছু নেই। সাইড দিয়ে এভাবে ছানা যদি একটু বের হয়ে যায় হাত দিয়ে এভাবে চেপে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। আমি সবগুলো ছানামুখী মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ ঘন শিরা। যেহেতু আমি 250 গ্রাম ছানা দিয়ে মিষ্টিটা তৈরি করছি তাই চিনি শিরাটা একটু বেশি প্রয়োজন। আমার আরও একটু চিনি লাগবে তাই আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এবার দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে। আমি এখানে 4টে থেতো করে এলাচ দিয়েছি। আপনাদের এলাচ যদি অনেক বেশি ভালো থাকে তাহলে 2টো অথবা 3টে দিলেও হয়ে যাবে। শিরাটা যখন ফুটে উঠবে তখন শিরার উপরে যে সাদা সাদা ময়লা জমে সেটা কিন্তু আমি চামচ দিয়ে ফেলে দিচ্ছি। আর মিষ্টির দোকানে ছানামুখী মিষ্টিগুলো কিন্তু ঘন শিরাতে ভাজা হয়। আপনারা যদি চিনি দিয়ে শিরা তৈরি করতে চান তাহলে 4 কাপ চিনিতে 2.5 কাপ জল দেবেন। এবার ছানামুখী মিষ্টিগুলো আমি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। এই ছানামুখী মিষ্টিগুলো কুক করার জন্য ফেনা তুলতে হবে। যদি আপনাদের শিরার মধ্যে ফেনা না ওঠে তাহলে এভাবে ঢাকনা দিয়েও আপনারা মিষ্টিগুলো তৈরি করতে পারেন। আর না হলে মিষ্টির মধ্যে এভাবে একটু ময়দা ছিটিয়ে দেবেন, তাহলে একাই কিন্তু মিষ্টির মধ্যে ফেনা উঠে যাবে। মিষ্টির দোকানে এভাবে ময়দাটা ছিটিয়ে কিন্তু ফেনা তোলা হয়। আর মিষ্টিগুলো দিয়ে একটু কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। একটু লক্ষ্য করুন ফেনাতে আস্তে আস্তে মিষ্টিগুলো কিন্তু ঢেকে যাচ্ছে। মিষ্টিগুলো ফেনাতে ঢেকে গেলে 2 পাশ থেকেই কুক হবে, এতে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু সাবধানে নাড়বেন, কারণ মিষ্টিগুলো একদম নরম তুলতুলে। মিষ্টিগুলো মাঝে মাঝে নেড়ে দেবেন, আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর মিষ্টিগুলো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে আরও বেশি টেস্টি। আর মিষ্টিগুলো কিন্তু ফেনার মধ্যে খুব সুন্দরভাবে কুক হয়ে যাচ্ছে। আর এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে ভেজে ভেজে কিন্তু শিরাটা ঘন করে নিতে হবে। আপনারা ঘুরিয়ে ধরে এই মিষ্টিটা 10 মিনিট কুক করবেন। 10 মিনিট পরেই দেখবেন শিরাটা ঘন হয়ে গেছে। বুঝবেন কি করে শিরাটা ঘন হয়ে গেছে? একটু শিরা হাতের মধ্যে তুলে নিয়ে যখন দেখবেন সুতোর মতো কাটছে তখন বুঝবেন শিরাটা হয়ে গেছে। আমার শিরাটা এখনও কিন্তু খুব বেশি ঘন হয়নি, কারণ সুতাটা যে কাটছে সেটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছে। আর এই মিষ্টিগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে। এবার লক্ষ্য করুন শিরাটা কিন্তু মোটা হয়ে গেছে, আর মোটা শিরার জন্যই কিন্তু মিষ্টির উপর দানা পড়বে। আমি এবার দেখাচ্ছি শিরাটা কতটা ঘন হবে। দেখুন শিরাটা কিন্তু খুব ঘন হয়ে পড়ছে, আর শিরাটা কিন্তু একদম পারফেক্ট ঘন হয়েছে। আমি কিন্তু গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করার পরেও মিষ্টিগুলো এভাবে নেড়ে দিতে হবে।
আমার মিষ্টিটা হতে 12 মিনিট সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে। 1 থেকে 2 মিনিট এভাবে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আপনি চাইলে শিরাটা করার সাথে এভাবে চামচ দিয়ে ঘষে ঘষে দানা কাটিয়ে নিতে পারেন, অথবা অনবরত মিষ্টিগুলো নাড়ার পর মিষ্টির উপরে কিন্তু সুন্দর চিনির দানা পড়ে যাবে, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আর দেখুন, নাড়তে নাড়তে তৈরি হয়ে গেল মজাদার ছানামুখী মিষ্টি রেসিপি। মিষ্টিগুলোর উপর চিনির দানায় কিন্তু ভরে গেছে। এবার তৈরি করে দেখাচ্ছি সন্দেশ। আর সন্দেশ কীভাবে নরম তুলতুলে হয় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সন্দেশ বানানোর জন্য আমি এখানে 1.5 কিলো দুধ নিয়েছি। আমি সবথেকে সহজ পদ্ধতিতে এই সন্দেশ তৈরি করে দেখাবো। আশা করি এই রেসিপি দেখে যে কেউ এই সন্দেশ বানাতে পারবেন। যে সন্দেশ বানাতে পারে না সেও এই রেসিপি দেখে সন্দেশ বানাতে পারবেন। এখানে আমি 1 টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ ময়দা নিয়েছি। এবার জল দিয়ে ময়দাটা আমি পাতলা করে গুলে নেব। খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে, আর খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে। আমি কিন্তু খুব মসৃণ করে গুলে নিয়েছি, কোনো দলা যেন না থাকে। এবার আমি সন্দেশ বানানোর জন্য ছানা তৈরি করে নেব। সন্দেশ তৈরি করার জন্য যে ছানাটা তৈরি করা হয় সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা হয়। আমরা রসগোল্লা বা অন্যান্য মিষ্টির জন্য ছানা যেভাবে তৈরি করি, সন্দেশের ছানা কিন্তু একদম ভিন্নভাবে তৈরি হবে। দুধটা কিন্তু ফুটে উঠেছে, আর এই ছানাটা কাটার সময় কিন্তু গ্যাসটা বন্ধ করা যাবে না। এবার গুলে রাখা ময়দা আমি এভাবে দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে দেব। এখানে কিন্তু ময়দাই দিতে হবে, আটা দেওয়া যাবে না। আর এই ময়দাটা কিন্তু দুধের সাথে অবশ্যই দিতে হবে, এর জন্য ছানাটা নরম তুলতুলে হবে। আপনাদের অনেকের প্রশ্ন থাকে সন্দেশ বানানোর সময় দানাটা কেন শক্ত হয়ে যায়। এই ময়দাটা যদি দুধের মধ্যে আপনারা গুলে দেন তাহলে কিন্তু ছানাটা নরম হবে, আর সন্দেশ বানানোর সময় দানাটাও কিন্তু শক্ত হবে না। আমি ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ছানাটা আমি কেটে নেব। আমি কিন্তু গ্যাস বন্ধ করিনি, গ্যাসের আঁচটা আমি মিডিয়াম লো হিটে করে দিয়েছি। আস্তে আস্তে ভিনেগার মিশিয়ে আমি ছানাটা কেটে নিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ ভিনেগারের সাথে 4 টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি। মিষ্টি নির্ভর করে ভালো ছানার উপর। ভালো ছানা না হলে আপনি কখনোই ভালো মিষ্টি বানাতে পারবেন না, আপনি যতই ভালো করে মিষ্টি বানান না কেন। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে আছে। আপনারা যারা মিষ্টি বানাতে চান, মিষ্টির ভিডিও অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে, সে আপনি যার ভিডিওই দেখেন না কেন, কারণ ফুল ভিডিও না দেখলে কখনোই আপনি মিষ্টি বানাতে পারবেন না। আমার ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে। সন্দেশের ছানাটা কিন্তু অনেক সফট হয়েছে, আর ছানা বানানোর সাথে সাথেই কিন্তু সন্দেশ বানানো হয়। এই ছানাটা 4 থেকে 5 ঘন্টা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমার ছানাটা কাটা হয়ে গেছে। এবার আমি ছানা থেকে জল ঝরিয়ে নিচ্ছি, এর জন্য আগে থেকেই আমি সুতি কাপড় রেডি করে রেখেছি। এবার ছানাটা আমি ঢেলে দিচ্ছি। আর এই ছানাটা কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে গরম ভাপ কাটানোর কোনো প্রয়োজন নেই। যেহেতু ছানাটা ভিনেগার দিয়ে করা, আপনারা হয়তো মনে করতে পারেন ঠান্ডা জল দিয়ে না ধুলে টক হতে পারে। জলটা ভালো করে ঝরিয়ে নিলে কোনো টক ভাব থাকবে না। এবার কাপড়টা 2 হাতের মধ্যে নিয়ে এভাবে নেড়ে নেড়ে দিলেই জলটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই ছানাটা কিন্তু আমি ঠান্ডা করব না, জল ঝরিয়ে গরম অবস্থায় সন্দেশ তৈরি করে নেব। আর এভাবে করলে ছানা থেকে খুব সুন্দরভাবে সব জল কিন্তু বের হয়ে যাবে। এবার সন্দেশটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি। আমি সব চিনি দেইনি, অল্প একটু রেখে দিয়েছি। এবার ছানাটা দিয়ে দিচ্ছি। আমি চিনির মাপটা বলে দিচ্ছি, 1 কেজি ছানার জন্য 250 গ্রাম চিনি দিতে হয়। আপনারা যতটুকু ছানা দিয়ে সন্দেশটা তৈরি করবেন, আর চিনিটাও ছানার মাপ অনুযায়ী কম বেশি করে দেবেন। আর সন্দেশ বানানোর জন্য এই তারুটা কিন্তু খুবই প্রয়োজন। মিষ্টির দোকানের সন্দেশগুলো কিন্তু এই তারু দিয়েই বানানো হয়। তারু ছানাটাকে খুব মসৃণ করে দেয়, সেটা আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতেই বুঝতে পারবেন। আর যাদের কাছে এই তারুটা নেই তারা কিভাবে বানাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। আর সন্দেশ বানানোর জন্য কিন্তু একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে নেড়ে যেতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে সন্দেশটা কিন্তু দানা হয়ে যাবে। একটু লক্ষ্য করুন, সন্দেশটা কিন্তু নরম হতে শুরু করেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আর যাদের তাড়ু নেই, আপনারা হাতার পেছন দিয়ে এভাবে ঘষে ঘষে সন্দেশটা তৈরি করতে পারেন। যেহেতু সন্দেশের মধ্যে ময়দা দেওয়া আছে, তাই সন্দেশটা তাড়াতাড়ি শক্ত হবে না। বাকি চিনিটাও লাগবে, আমি দিয়ে দিচ্ছি। সন্দেশটা তৈরি করার জন্য চিনির পরিমাণ লেগেছে হাফ কাপের সামান্য একটু বেশি, কারণ এই সন্দেশগুলো কিন্তু হালকা মিষ্টি হয়, খুব বেশি খেতে মিষ্টি হয় না। আমি কিন্তু নেড়েই যাচ্ছি, নাড়া কিন্তু থামাচ্ছি না। আর দেখুন ছানাটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। আর আমার সন্দেশটা যে নরম তুলতুলে একদম পারফেক্ট হয়েছে সেটা আপনারা প্রথমেই দেখে বুঝতে পেরেছেন। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, মিষ্টির দোকানে যখন সন্দেশ বানানো হয় পরিমাণটা অনেক বেশি থাকে, তাই তাদের সন্দেশটা করতে সময়ও বেশি লাগে। আমরা যারা ঘরে মিষ্টি তৈরি করি পরিমাণে কিন্তু খুব বেশি তৈরি করি না, তাই মিষ্টি বানানোর সময়টাও কিন্তু খুবই কম লাগে। তাই মিষ্টির দোকানে এতটা সময় লাগলো, আমাদেরও এতটা সময় ধরে করতে হবে, এই ভুলটা কখনোই করবেন না। আমার আটা দিয়ে গোলাপজামুন মিষ্টির রেসিপিটা আপনারা খুব পছন্দ করেছেন। অনেক আপু দিদি খুব সুন্দরভাবে বানাতে পেরেছেন, অনেকেই পারেননি। যারা পারেননি আমি সেই আপু ও দিদিদের জন্য আরও একটি গোলাপজামের ভিডিও নিয়ে আসব। আশা করি সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই পারবেন। আসলে মিষ্টি বানানো কিন্তু খুব সহজ কাজও নয়, আবার খুব কঠিন কাজও নয়। একবার যদি মিষ্টি বানানোর হাত চলে আসে তখন দেখবেন মিষ্টির দোকানের থেকেও অনেক সুন্দর মিষ্টি বানাতে পারছেন। কথা বলতে বলতে সন্দেশের নামটাই বলা হয়নি। আমি আজকে তৈরি করে দেখাবো বরফি সন্দেশ। আমি কিন্তু বেশ সময় ধরে সন্দেশটা বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। আপনারা যারা এলাচ গুঁড়ো পছন্দ করেন না, এলাচ গুঁড়োর পরিবর্তে আপনারা গোলাপ জল দিতে পারেন। আর লক্ষ্য করুন আমার সন্দেশটা কিন্তু প্রায় হয়ে গেছে, নিচ থেকে কিন্তু ছেড়ে আসছে, কড়ার গায়ে আর লেগে থাকছে না। এইভাবে একবার সন্দেশ বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন আপনাদের সন্দেশ দোকানের থেকেও পারফেক্ট হয়েছে আর প্রথমবারেই সন্দেশ খুব ভালো বানাতে পারবেন। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবং গ্যাসটা বন্ধ করেও কিন্তু এভাবে নেড়ে যেতে হবে 2 থেকে 3 মিনিট। এই সন্দেশটা বানাতে আমার সময় লেগেছে প্রায় 15 মিনিট, আপনাদের ক্ষেত্রে 5 মিনিট কম বেশি লাগতে পারে। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল হাফ টিস্পুন। আপনারা যারা গোলাপ জল পছন্দ করেন না তারা দেবেন না, শুধু এলাচ গুঁড়ো দিলেই হবে। আমার সন্দেশটা কিন্তু হয়ে গেছে। এবার আমি কেক টিনের মধ্যে গরম থাকতে থাকতেই সন্দেশটা কিন্তু সেট করে নেব। আমি কিন্তু এই রেসিপিটা মিষ্টির দোকানের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে সমান করে দিতে হবে, চতুর্পাশে যাতে সমান হয় খেয়াল রাখবেন, তাহলে বরফিটা অনেক সুন্দর হবে। চতুর্দিক থেকে এভাবে ঠুকে ঠুকে অথবা বাড়ি দিতে হবে, তাহলে সন্দেশটা অবশ্য শক্ত জায়গায় বাড়িটা দেবেন, তাহলে সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে, বাড়িতে কোনো থালা থাকলে সেই থালাতে এই সন্দেশটা সেট করে নিতে পারেন। সারা রাত আমি সন্দেশটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তাহলে বরফিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, একদম ফাঁপা জায়গা থাকবে না। এবার লম্বাভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে, অপোজিট অথবা আড়াআড়িভাবে লাইন করে কেটে নেব, তাহলেই বরফি সন্দেশ তৈরি হয়ে যাবে। একটা সন্দেশ উঠালেই সন্দেশগুলো খুব ভালোভাবে উঠে আসবে। দেখুন সন্দেশগুলো একদম দোকানের মতো হয়েছে। সন্দেশগুলো আরও সুন্দর দেখার জন্য আমি কিছু পেস্তা বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে সহজ লাগবে, পুরো মিষ্টি রেসিপি। এর জন্য আমি 2 কেজি দুধ নিয়েছি। এবার ছানাটা কাটার জন্য আমি ভিনেগার রেডি করে নিচ্ছি। এখানে আমি 6 টেবিল চামচ জল নিয়েছি আর 6 টেবিল চামচ জলের জন্য 6 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। যতটুকু ভিনেগার নেবেন ঠিক ততটুকুই কিন্তু জল দিতে হবে। জলের সাথে ভিনেগারটা এবার ভালো করে গুলে নিচ্ছি। দুধটা জাল দিয়ে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধ জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই, আর দুধ জাল দিয়ে ঘন করা কিন্তু যাবে না। দুধটা ফুটে উঠেছে, দুধটা ফুটে যখন এভাবে উপর দিকে উঠবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন দুধটা ফুটে কিন্তু উপরে উঠে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার গ্যাসটা বন্ধ করার পর সাথে সাথে হাতা দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে। দুধের উপর কোনো প্রকার সর পড়তে দেওয়া যাবে না। এই দুধটা আমি 2 মিনিট জাল দিয়ে নেব আর মাঝে মাঝে নেড়ে দেব, কারণ দুধের উপর কোনো প্রকার সর পড়তে দেওয়া যাবে না।
এবার অল্প অল্প ভিনেগার দিয়ে আস্তে আস্তে আমি ছানাটা কেটে নেব। একবারে ভিনেগার কিন্তু ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প ভিনেগার এভাবে মিশিয়ে, দুধের সাথে ভিনেগারটা এভাবে মিশিয়ে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। আর ভিনেগারটা দেওয়ার পর ঘড়ি ধরে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 30 সেকেন্ড পর আমি হাতা দিয়ে এভাবে নেড়ে নেড়ে ছানা কেটে নেব। তাড়াহুড়ো করে ছানা কাটা যাবে না, তাহলে ছানা কিন্তু ভালো হবে না। আবারও আমি এক হাতা ভিনেগার দিয়ে সেমভাবেই ছানাটা কেটে নেব। অনেক সময় বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয়। আমি কিভাবে ছানাটা কেটে নিচ্ছি, আর মিষ্টি ভালো হওয়া নির্ভর করে ছানার উপর। ছানা যদি আপনার ভালো না হয়, মিষ্টি কখনোই ভালো হবে না, আপনি যত ভালোভাবেই মিষ্টি বানান না কেন। আমি অল্প অল্প ভিনেগার দিয়ে ছানাটা আস্তে আস্তে কেটে নিয়েছি। আমি যেভাবে ছানাটা কেটে নিয়েছি মিষ্টির দোকানে ঠিক একইভাবে ছানাটা কাটা হয়। এখানে ভিডিওটা আমি একটু টেনে দিয়েছি, আমার ছানা কাটা কিন্তু হয়ে গেছে। আর ছানা সবসময় কিন্তু একটু নরম করে কাটাবেন। দেখুন ছানাটা কিন্তু একদম নরম করে আমি কাটিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার আমি আর দেরি করব না, ছানার জলটা কিন্তু সাথে সাথেই ছেঁকে নেব। এবার জল দিয়ে ছানাটা আমি ধুয়ে নেব। ছানাটা যদি আপনি গরম জলের মধ্যে রেখে দেন তাহলে ছানাটা কিন্তু ওভারকুক হয়ে যাবে, আর মিষ্টি বানালে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। তাই ছানাটার গরম জল বের করে তাড়াতাড়ি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে। ছানাটা ধোয়া হয়ে গেছে, এবার ছানা থেকে আমি জল ঝরিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ছানার জল পড়া বন্ধ না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ছানাটা ঝুলিয়ে রাখব। এই ছানাটা 4 থেকে 5 ঘন্টা রেস্টে না রাখলেও চলবে, তবে আমি 4 থেকে 5 ঘন্টা পরেই এই মিষ্টিটা বানিয়েছি। এই ছানা পোড়া বানানোর জন্য আমি কলাপাতা নিয়েছি, আমার কাছে শালপাতা নেই। এই মিষ্টিটা অনেক দোকানে শালপাতা দিয়ে বানানো হয়, আমার কাছে শালপাতা নেই, তাই আমি কলাপাতা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আবার অনেক দোকানে কলাপাতা দিয়ে এই মিষ্টিটা বানানো হয়। কলাপাতাগুলো এভাবে আগুনে হালকা ছেঁকে নিতে হবে, তাহলে কলাপাতাগুলো নরম হয়ে যাবে। আপনারা যেমন খুশি কলাপাতাগুলো ভাঁজ করে নিতে পারবেন। দেখুন এখন কলাপাতা যে কোনোভাবে ভাঁজ করা যাচ্ছে বা ছিঁড়ে যাবে না। আর কলাপাতাগুলো আমি ছোট ছোট করে কেটে আগে থেকেই ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে তাওয়াতেও এই পাতাগুলো ছেঁকে নিতে পারেন, আমি দুইভাবে দেখিয়ে দিয়েছি। আপনাদের যেভাবে খুশি আপনারা সেইভাবেই করে নিতে পারবেন। এবার একটা প্লেটে আমি ছানা নিয়েছি, আর ছানা থেকে খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। আর ছানাটা দেখুন কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর আমার ছানাটা দেখুন নরম তুলতুলে একদম ক্রিমের মতো হয়েছে। এবার কিছু শুকনো উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি। এই মিষ্টিটা খুব বেশি মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়। এবার দিয়ে দিচ্ছি 4 চা চামচ সুজি। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই মিষ্টিটা তৈরি করার জন্য অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 টিস্পুনের একটু বেশি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার সব উপকরণ খুব ভালো করে মেখে নেব। আপনারা যদি পারফেক্ট মিষ্টি বানাতে চান অবশ্যই মিষ্টির ভিডিও ফুল দেখতে হবে। টেনে অথবা কেটে দেখলে কখনোই মিষ্টি বানানো শিখতে পারবেন না। এবার সব উপকরণ দিয়ে ছানার সাথে খুব ভালো করে মেখে নেব। মাখতে মাখতে দেখবেন ছানার দানাটা ভেঙে গেছে, আর একটা সময় ছানাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। আমার ছানাটা কিন্তু মাখা হয়ে গেছে। ছানা পোড়া বানানোর জন্য আমি সসপ্যান নিয়েছি, আর এরকম সসপ্যানই নিতে হবে। যদি আপনাদের কাছে এরকম সসপ্যান না থাকে তাহলে আপনারা বড় দেখে বাটিও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যে কোনো বাটি অথবা কেক টিনও ব্যবহার করতে পারেন। আমি সসপ্যানের চারপাশে ঘিটা মেখে নিচ্ছি। এবার কলা পাতাগুলো আমি সেট করে দিচ্ছি, আর এভাবে সুন্দরভাবে সেট করে দিতে হবে। এভাবে চেপে চেপে সেট করে দিতে হবে। যেহেতু কলা পাতাগুলো আগুনে ছেঁকে নেওয়া হয়েছে তাই খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। কলা পাতাগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার কলা পাতার উপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি, আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর ঘিয়ের উপরেই কিন্তু ছানা পোড়াটা ভাজা হবে, যার জন্য মিষ্টির উপর সুন্দর একটা কালার আসবে।
তাই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঘিটা কিন্তু এখানে কম দেওয়া যাবে না, একটু বেশি হলেও সমস্যা নেই। ঘিটা আমি ছড়িয়ে দিচ্ছি। এবার ছানাটা দিয়ে দিচ্ছি, আর ছানাটা দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে। আর পাত্রটা কিন্তু অনেকটাই খালি আছে, এরকম খালিই রাখতে হবে। ছানাটা যখন কুক করা হবে বা ভাজা হবে তখন ছানাটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। আর এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে। এবার ছানা পোড়া মিষ্টি বানানোর জন্য হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আপনারা চাইলে খালি হাঁড়িও নিতে পারেন, আবার বালি দিয়েও কুক করতে পারেন। হাত দিয়ে নুনটা আমি একটু সমান করে দিচ্ছি। আমি এখানে নুনের পরিমাণ নিয়েছি 300 থেকে 350 গ্রাম। এবার স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। আপনারা চাইলে কলা পাতা এভাবে ঢাকাও দিতে পারেন, আবার খুলে দিতে পারেন। আমি ঢেকেই দিচ্ছি। আমি কিন্তু ফ্রি হিট করে নিয়েছি। হাত দিলে এরকম গরম অনুভব হবে। এবার ছানার ডেস্কিটা আমি বসিয়ে দিচ্ছি। একটু সাবধানে বসিয়ে দেবেন, কারণ এই অবস্থায় হাঁড়িটা প্রচুর গরম থাকে, ছেঁকা লেগে যেতে পারে। এবার ঢাকা দিয়ে আমি 55 মিনিট কুক করে নেব। যে হাঁড়িটায় আমি ছানা পোড়া বানাচ্ছি হাঁড়িটা কিন্তু অনেক মোটা। 55 মিনিট পর আমার ছানার পোড়াটা কিন্তু এখনও হয়নি, আরও ফুলবে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার তুলে দেখাচ্ছি 1 ঘন্টা 20 মিনিট পর। আমার ছানা পোড়া মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। আর দেখুন ফুলে কিন্তু পাত্রটা প্রায় ভরে গেছে। আর শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে আমি কিন্তু ছানা পোড়া মিষ্টিটা কুক করেছি। আমি শাঁসলি কাঠি দিয়ে দেখাচ্ছি। দেখুন কাঠিটা একদম ক্লিন এসছে, তখন বুঝবেন ছানা পোড়া মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। আমার হাঁড়িটা অনেক বেশি মোটা ছিল, তাই ছানা পোড়াটা তৈরি করতে অনেক বেশি সময় লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে। ছানা পোড়ার চারদিকে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ছানা পোড়ার ওপর আরও একটু কালার চলে আসবে। মিষ্টির দোকানে দুই পাশেই কালার করা হয়, তাদের দুই পাশেই হিট দেওয়া হয়। আপনারা দুই পাশে কালার করতে চাইলে উল্টো করে কলা পাতায় আবার ঘি মেখে 10 মিনিট তাওয়ার উপর কুক করলেই কিন্তু দুই পাশে কালার চলে আসবে। আমি এভাবে ঢাকা দিয়েই রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর কিন্তু অনেকটাই কালার চলে এসেছে। এবার প্লেট দিয়ে ছানা পোড়াটা উল্টো করে আমি ঢেলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু পড়ে যাবে, যেহেতু কলা পাতার উপর ঘি দেওয়া আছে, লেগে ধরবে না। এবার ছানা পোড়াটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে রসালো। তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতো ছানা পোড়া। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।